ট্রাম্পের শেষ আল্টিমেটাম, হয় শান্তি নয়তো ধ্বংস। ইরানের ভাগ্য নির্ধারণে মাত্র ৪৮ ঘন্টা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে স্বাস্থ্য সংকটে আফ্রিকা, গোপন চুক্তির নথিপত্র ফাঁস ও মামলা। খনিজ সম্পদের বিনিময়ে অভিবাসী গ্রহণ, কঙ্গো ও আমেরিকার বিতর্কিত থার্ড কান্ট্রি ডিপোর্টেশন ডিল। এবং আবারও ট্রাম্পের মুখোমুখি কামালা হ্যারিস, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জোরালো ইঙ্গিত। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে। শুনছিলেন SNS হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মঙ্গলবার রাত ৮টা, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে এক চূড়ান্ত ধ্বংসলীলার দিকে। ট্রাম্পের নরক নামানোর হুমকি বনাম ইরানের অনড় অবস্থান। পাকিস্তানের মধ্যস্থতায় কি ফিরবে শান্তি, নাকি সাইবার হামলা ও গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানকে আরও ক্ষুব্ধ করবে? ৫ সপ্তাহের যুদ্ধে ৩৫০০ প্রাণহানির পর বিশ্ব এখন কোন পথে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মঙ্গলবার রাত ৮টা, ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে এক চূড়ান্ত ধ্বংসলীলার দিকে। ট্রাম্পের নরক নামানোর হুমকি বনাম ইরানের অনড় অবস্থান। পাকিস্তানের মধ্যস্থতায় কি ফিরবে শান্তি, নাকি সাইবার হামলা ও গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানকে আরো ক্ষুব্ধ করবে? ৫ সপ্তাহের যুদ্ধে ৩৫০০ প্রাণহানির পর বিশ্ব এখন কোন পথে? বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরান ও আমেরিকার ৫ সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ এখন এক চূড়ান্ত এবং অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার রাত ৮টায়। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে একটি শান্তি প্রস্তাব আলোচনার টেবিলে থাকলেও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো আল্টিমেটামের মুখে নতি স্বীকার করবে না। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যস্থতায় একটি জরুরি যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে রাতভর আলোচনা চলেছে। এই পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরবর্তী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধের হুমকি আর আল্টিমেটাম দিয়ে আলোচনা সম্ভব নয়। তেহরানের দাবি, ওয়াশিংটন স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নয়, তাই তারাও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আপাতত খুলছে না। এদিকে যুদ্ধক্ষেত্রে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে যে তারা ইরানের রিভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমিকে হত্যা করেছে। শুধু তাই নয়, তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ডেটা সেন্টারেও হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী, যার ফলে দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম এবং হাজারো অনলাইন সেবা অচল হয়ে পড়েছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে সরাসরি হামলা চালাবেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজের মতো বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এই ৫ সপ্তাহের যুদ্ধে ইরানের শিশুসহ ৩৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। এখন প্রশ্ন হলো, মঙ্গলবার রাত ৮টা কি সত্যি শান্তির শেষ সুযোগ, নাকি এটি কোনো প্রলয়ঙ্করী ধ্বংসলীলার সংকেত? ট্রাম্পের এই চূড়ান্ত আল্টিমেটাম একদিকে যেমন কূটনৈতিক টেবিলে চাপের পাহাড় তৈরি করেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ঘনিয়ে আসছে আরও এক রক্তক্ষয়ী যুদ্ধের কালো মেঘ। ৫ সপ্তাহের এই লড়াইয়ে হাজারো প্রাণহানি আর বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মাঝে ঘড়ির কাঁটা এখন মঙ্গলবারের সেই অন্তিম মুহূর্তের দিকেই এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটন আর তেহরানের এই স্নায়ু যুদ্ধ শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় তার সময়ের হাতেই তোলা রইল। ইরানকে নরক দেখার হুমকি দিয়ে এখন নিজের দেশেই তোপের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাম্প্রতিক আক্রমণাত্মক আচরণে উদ্বিগ্ন হয়ে মার্কিন রাজনীতিকরা এখন তার মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলছেন। সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে উন্মাদের প্রলাপ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স তাকে বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন। পরিস্থিতি এতটাই গুরুতর যে সিনেটর ক্রিস মার্ফি মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি তুলেছেন, যার মাধ্যমে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা সম্ভব।
এমনকি ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী মার্জরি টেইলর গ্রিনও দাবি করেছেন প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ হারিয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মাঝে ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণাত্মক নীতি খোদ ওয়াশিংটনে এক সাংবিধানিক সংকট তৈরি করেছে। হোয়াইট হাউসের এই অভ্যন্তরীণ বিদ্রোহ শেষ পর্যন্ত ক্ষমতার রদবদল ঘটায় কিনা তা এখন বিশ্ব রাজনীতির মূল আকর্ষণ। উত্তপ্ত এই ভূ রাজনীতির প্রতিটি মোড় জানতে আমাদের পরবর্তী বিশ্লেষণের দিকে নজর রাখুন। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি কি এবার দরিদ্র দেশগুলোর স্বাস্থ্য খাতকে শোষণের হাতিয়ার বানাচ্ছে? আফ্রিকার 28টি দেশের সাথে করা গোপন স্বাস্থ্য চুক্তির শর্ত কেন প্রকাশ করছে না ওয়াশিংটন? HIV এবং যক্ষ্মা প্রতিরোধের ফান্ডের বিনিময়ে পর্দার আড়ালে আসলে কি আদায় করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন? সাহায্যের নামে এই রহস্যময় চুক্তির বিস্তারিত জানুন আমাদের বিশেষ প্রতিবেদনে। বিশ্বজুড়ে HIV ও যক্ষ্মা প্রতিরোধের লড়াইয়ে আমেরিকা বরাবরই বড় দাতা, কিন্তু ট্রাম্প প্রশাসনের নতুন আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি এই চিত্র বদলে দিচ্ছে। আফ্রিকার 28টি দেশের সাথে অত্যন্ত গোপনে নতুন চুক্তি করছে ওয়াশিংটন, জানিয়ে এখন দানা বাঁধছে চরম বিতর্ক। 2026 সালের এই নতুন নীতি অনুযায়ী আমেরিকা তার বৈদেশিক সাহায্যের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং পার্টনার দেশগুলোর নিজেদের পকেট থেকে বেশি খরচ করতে বাধ্য করছে। কিন্তু এই চুক্তির শর্তগুলো প্রকাশ করতে রাজি নয় স্টেট ডিপার্টমেন্ট। ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, জিম্বাবুয়ে এই লড়াকু বা লবসাইডেড চুক্তিকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে। এর ফলে সেখানে মার্কিন স্বাস্থ্য সহায়তা বন্ধ হতে চলেছে। অন্যদিকে জাম্বিয়ার মতো খনিজ সমৃদ্ধ দেশে অভিযোগ উঠেছে যে ট্রাম্প প্রশাসন স্বাস্থ্য সাহায্যের বিনিময়ে তামা বা কপার খনির উপরে অধিকার চাইছে। যদিও মার্কিন কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন, কিন্তু সমালোচকরা বলছেন জনস্বাস্থ্যের মতো মানবিক ইস্যুকে এখন খনিজ সম্পদ বা ডিপোর্টেশন পলিসির মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। পাবলিক সিটিজেন নামক একটি ওয়াচডগ গ্রুপ ইতিমধ্যেই স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা করেছে। সম্প্রতি ভুলবশত কেনিয়া ও উগান্ডা সহ 5টি দেশের চুক্তিনামা অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল, যা কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে ফেলা হয়। ফাঁস হওয়ার তথ্য বলছে নাইজেরিয়ার মতো দেশগুলোকে আগের তুলনায় অনেক বেশি অর্থ বিনিময়ের করতে চাপ দেওয়া হচ্ছে, যা ব্যর্থ হলে সাহায্য পুরোপুরি বন্ধ হতে পারে। আমেরিকার এই নতুন বৈদেশিক সাহায্য কাঠামো কি সত্যিই গরিব দেশগুলোকে স্বাবলম্বী করার পথ দেখাবে, নাকি তাদের সার্বভৌমত্ব আর জনস্বাস্থ্যকে এক দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দেবে, তা সময় বলে দেবে। পর্দার আড়ালের এই গোপন চুক্তিগুলোর প্রকৃত প্রভাব এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন নীতিতে অভিবাসীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে তৃতীয় দেশে নির্বাসনের প্রক্রিয়া চালু হয়েছে, যার অন্যতম গন্তব্য রিপাবলিক অফ দ্য কঙ্গো। যুক্তরাষ্ট্রে পুরো ব্যয় বহন করলেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংস্থাগুলো বলছে এই ব্যবস্থা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এতে অভিবাসীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ছে, যা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়া অভিবাসীদের গন্তব্য কি এখন আফ্রিকার কঙ্গো? ডোনাল্ড ট্রাম্পের নতুন ইমিগ্রেশন নীতি অনুযায়ী অন্য দেশের নাগরিকদের এখন তাদের নিজ দেশে না পাঠিয়ে সরাসরি কঙ্গো প্রজাতন্ত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন এমন বিতর্কিত সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস, আর এর বিনিময়ে কঙ্গো কি পাচ্ছে? কঙ্গোর যোগাযোগ মন্ত্রণালয় গত রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাস থেকেই তারা যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা তৃতীয় দেশের নাগরিকদের গ্রহণ করা শুরু করবে। একে একটি সাময়িক ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। মজার ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়ার খরচ বহন করবে যুক্তরাষ্ট্র সরকার। কঙ্গোর এতে কোনো আর্থিক দায়ভার থাকবে না। বিশেষজ্ঞরা বলছেন, কঙ্গোর খনিজ সম্পদের ওপর আধিপত্য বিস্তার এবং রুয়ান্ডার সাথে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই ডিলটি নিশ্চিত করেছে। এই থার্ড কান্ট্রি ডিপোর্টেশন বা তৃতীয় দেশের নির্বাসন প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, একজন মানুষকে এমন দেশে পাঠানো যেখানে সে কোনোদিন যায়নি এবং যেখানকার নাগরিক সে নয়, তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। 2025 সালের ফেব্রুয়ারি থেকে এই প্রক্রিয়াটি সিস্টেম্যাটিক্যালি শুরু করা হয়েছে। কঙ্গো ছাড়াও ঘানা, ক্যামেরুন এবং উগান্ডার মতো দেশগুলোর সাথেও এমন চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন।
ইউএস সিনেট ফরেন রিলেশনস কমিটির এক রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন প্রায় ৩০০ অভিবাসীকে তাদের নিজ দেশের পরিবর্তে অন্য দেশে পাঠাতে এ পর্যন্ত অন্তত $4 কোটি খরচ করেছে। উগান্ডার মতো দেশে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি লড়াই শুরু হয়েছে। সমালোচকরা একে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন বা আন্তঃরাষ্ট্রীয় নিপীড়ন হিসেবে অভিহিত করেছেন। নিরাপত্তার অভাব এবং আইনি মারপ্যাচের কারণে এই ডিপোর্টিদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। আমেরিকার এই নতুন ইমিগ্রেশন নীতি কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সংকটের জন্ম দেবে? কঙ্গোর সাথে এই ডিল কি কেবল শুরু? আমেরিকার অপারেশন মেট্রো সার্জ কি এখন গ্রামীণ জনপদে? উইসকনসিনের বালডুইন শহরে গত 2 মাসে 50 জনেরও বেশি আটক। কেন ছোট শহরগুলোকে লক্ষ্যবস্তু করছে ফেডারেল এজেন্টরা এবং এর ফলে স্থানীয় অর্থনীতিতে কী প্রভাব পড়ছে? ট্রাম্প প্রশাসনের নতুন ইমিগ্রেশন আইনের বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকা মানেই কি সবার জন্য আমেরিকান ড্রিম? উইসকনসিনের শান্ত শহর বালডউইনের বাসিন্দাদের জন্য এই স্বপ্ন এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে শহরটি তার শান্তি আর শ্বেতাঙ্গ প্রধান জনসংখ্যার জন্য পরিচিত ছিল, সেখানে গত 2 মাসে 50 জনেরও বেশি মানুষকে তুলে নিয়ে গেছে ফেডারেল এজেন্টরা। কেন এই ছোট শহরগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে? চলুন দেখি পর্দার ওপরের সত্য। 2026 সালের শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের অপারেশন মেট্রো সার্জ এর ঢেউ আছড়ে পড়েছে গ্রামীণ উইসকনসিনে। কোনো অপরাধ নয়, শুধু বৈধ কাগজপত্র না থাকায় রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর, এমনকি শিশুদের স্কুলের সামনে থেকেও আটক করা হচ্ছে অভিবাসীদের। এর ফলে বালডউইনের মতো ছোট শহরগুলোতে এখন এক ধরনের অঘোষিত কারফিউ চলছে। ল্যাটিনো মালিকানাধীন দোকানগুলো এখন জনশূন্য, কারণ মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ভেনেজুয়েলা থেকে আসা যে গল্পটি শুনুন, তার স্ত্রীকে গাড়ি চালানো অবস্থায় আটক করে নিয়ে গেছে এজেন্টরা। এখন 18 মাসের শিশু সন্তানকে নিয়ে তিনি ঘরের কোণে লুকিয়ে আছেন, কাজে যেতে পারছেন না, মেয়ের কান্নার কোনো জবাব দিতে পারছেন না। যে বলছেন, আমরা শুধু কাজ করতে এসেছিলাম, ট্যাক্স দিচ্ছিলাম, কিন্তু আমাদের জীবন তছনছ হয়ে গেল। তবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বালডউইনের সাধারণ মানুষ। সেফ নেইবার্স এর মতো সংগঠনগুলো এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাবার আর টাকা দিয়ে সাহায্য করছে। তারা স্থানীয় পুলিশের কাছে দাবি তুলছে যেন ফেডারেল এজেন্টদের কোনো সহায়তা না করা হয়। এটি এখন আর কেবল রাজনীতির লড়াই নয়, এটি পাড়া প্রতিবেশীকে রক্ষা করার মানবিক লড়াই। বালডউইনের এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকার ইমিগ্রেশন সংকট এখন আর শুধু বড় শহরগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। এই গণডিপোর্টেশন কি আদৌ আমেরিকাকে নিরাপদ করছে, নাকি সুন্দর একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে? 2024 সালের নির্বাচনে হারের পরও কামালা হ্যারিস আবার রাজনৈতিকভাবে সক্রিয় হচ্ছেন। সম্মেলন সফর ও কৌশলগত সিদ্ধান্তে স্পষ্ট ইঙ্গিত তিনি 2028 প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে এটি তার কামব্যাক পরিকল্পনার অংশ, যা তাকে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে। 2024-এর হার কি তবে 2028-এর জয়ের প্রস্তুতি? সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কি আবারও হোয়াইট হাউসের পথে হাঁটার পরিকল্পনা করছেন? আগামী সপ্তাহে নিউ ইয়র্কে আল শার্পটনের ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের সম্মেলনে তার উপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। ডেমোক্রেটিক পার্টির এই প্রভাবশালী মঞ্চে কামালা হ্যারিসের ফিরে আসা নিয়ে এখন তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার পর কয়েক মাস আড়ালে থাকলেও গত বসন্ত থেকেই রাজনৈতিক পাদপ্রদীপে ফিরতে শুরু করেছেন হ্যারিস। নিজের বই 107 ডেজ 107 ডেইজের প্রচারণায় দেশ জুড়ে সফর করছেন তিনি। 2026 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে অংশ না নেওয়ার কৌশলগত সিদ্ধান্তটি অনেক বিশেষজ্ঞই দেখছেন 2028-এর প্রেসিডেন্ট নির্বাচনের ক্লিয়ারিং দ্য রানওয়ে বা পথ পরিষ্কার করার অংশ হিসেবে। আল শার্পটনের এই সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির মূল শক্তি, কৃষ্ণবর্ণের নেতা ও কর্মীদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন হ্যারিস। এছাড়া এই মাসের শেষে তিনি সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে সফরে যাচ্ছেন। 2024-এর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলোতে সামান্য ব্যবধানে হেরেছিলেন তিনি, তাই এখন থেকেই সেই হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।
সম্প্রতি ইরানের উপর ট্রাম্পের বিমান হামলার কড়া সমালোচনা করেছেন কামালা হ্যারিস। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প আমেরিকাকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা জনগণ চায় না। রিপাবলিকানরা অবশ্য তার এই সমালোচনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তবে রিপাবলিকানদের এই ত্বরিত প্রতিক্রিয়া প্রমাণ করে যে তারাও কমলা হ্যারিসকে 2028-এর জন্য বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন। কামালা হ্যারিস কি পারবেন ডেমোক্রেটিক পার্টির অবিসংবাদিত নেতা হিসেবে 2028-এ ঘুরে দাঁড়াতে? তার প্রতিটি পদক্ষেপ এখন কাটাছেঁড়া করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2026-এর এই উত্তপ্ত রাজনীতিতে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে জল্পনা চলতেই থাকবে। নিউ ইয়র্কের গণপরিবহনে ছারপোকা আতঙ্ক কি এখন নিত্যদিনের সঙ্গী? এমটিএর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলে নতুন বিল এনেছেন উইলিয়াম কোলটন। এখন থেকে বাস বা ট্রেনে ছারপোকা মিললে 24 ঘন্টার মধ্যে যাত্রীদের জানানো বাধ্যতামূলক হতে পারে। জনস্বার্থ ও যাতায়াতের নিরাপত্তা নিয়ে এই বিস্ফোরক তথ্যের বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। বাসে বা ট্রেনে সিটে বসার আগে কি এখন থেকে আপনাকে 10 বার ভাবতে হবে? নিউ ইয়র্কের এমটিএ কি আপনার অজান্তেই আপনাকে ছারপোকার কামড় খাওয়াচ্ছে? ব্রুকলিনের অ্যাসেম্বলি মেম্বার উইলিয়াম কোলটন এবার এমটিএর বিরুদ্ধে তুলেছেন এক বিস্ফোরক অভিযোগ। কেন তিনি বলছেন যে গণপরিবহনে ছারপোকা থাকলে তা যাত্রীদের জানানো বাধ্যতামূলক করা উচিত? নিউ ইয়র্ক স্টেট আইন প্রণেতারা বর্তমানে একটি নতুন বিল নিয়ে কাজ করছেন। এই আইন পাশ হলে ট্রেন বা বাসে ছারপোকার উপদ্রব শনাক্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে এমটিএ-কে তাদের ওয়েবসাইট, ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে যাত্রীদের সতর্ক করতে হবে। উইলিয়াম কোলটনের মতে এমটিএ কোনো কারণ ছাড়াই এই তথ্যগুলো গোপন করে আসছে। তিনি স্পষ্ট জানান, লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসী প্রতিদিন বাস, ট্রেন ব্যবহার করেন। তাদের এই আতঙ্কের মধ্যে রাখা উচিত নয়। যদিও ছারপোকা সরাসরি রোগ ছড়ায় না, তবে এর কামড়ে অসহ্য চুলকানি ও লাল দাগ তৈরি হয়। 2018 সালে ম্যানহাটানে ছারপোকার কারণে প্রায় অর্ধ ডজন বাস সার্ভিস থেকে সরিয়ে নিতে হয়েছিল। 2020 সালে কুইন্সের একটি কন্ট্রোল টাওয়ারে ছারপোকা পাওয়ায় তা খালি করে ধোঁয়া দিতে হয়েছিল, যার ফলে অফিস টাইমে সাবওয়ে চলাচলে বিশাল জট তৈরি হয়। কোলটন মনে করিয়ে দেন, ছারপোকা একবার ঘরে ঢুকে পড়লে তা নির্মূল করা কতটা কঠিন এবং ব্যয়বহুল। এই বিলটি ইতিমধ্যে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে এবং এখন স্টেট সিনেটর পরিবহন কমিটির হাতে রয়েছে। যদি এটি আইনে পরিণত হয় তবে এমটিএ আর ছারপোকার তথ্য গোপন রাখতে পারবে না। আপনি কি মনে করেন এমটিএর এই সতর্কতা বাধ্যতামূলক করা উচিত, নাকি এটি সাধারণ যাত্রীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়াবে? 2026 এর এই সময়ে দাঁড়িয়ে নিউ ইয়র্কবাসীর দৈনন্দিন তালিকায় ছারপোকা আতঙ্ক যেন নতুন কোনো দুশ্চিন্তা না হয়, সেটাই এখন বড় লক্ষ্য। বিশেষ করে ব্রুকলিন এবং কুইন্সের মতো জনবহুল এলাকায় এই আইনের প্রভাব হবে সবচেয়ে বেশি। যুক্তরাজ্যের নতুন অর্থ বছরে কি সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফিরছে? দীর্ঘ 9 বছরের 2 চাইল্ড বেনিফিট ক্যাপ বা 2 সন্তানের সীমাবদ্ধতা বাতিল করায় প্রায় 5 লক্ষ পরিবার এখন বছরে গড়ে 4,100 পাউন্ড বাড়তে পাবে। ইউনিভার্সাল ক্রেডিটের এই আমূল পরিবর্তন এবং স্টেট পেনশনের বড় অঙ্কের বৃদ্ধি কি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতেই যথেষ্ট? ব্রিটিশ সরকারের এই নতুন নীতির বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী এবং স্থানীয় পরিবারগুলোর জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুসংবাদ। নতুন অর্থবছর শুরু হতেই ব্রিটিশ সরকার বেনিফিট এবং স্টেট পেনশনে বড় ধরনের পরিবর্তন এনেছে। বিশেষ করে বড় পরিবারগুলোর জন্য 2 চাইল্ড বেনিফিট ক্যাপ বা 2 সন্তানের সীমাবদ্ধতা তুলে নেয়ায় লাখ লাখ মানুষের ভাগ্য বদলে যেতে শুরু করেছে। গত 9 বছর ধরে ব্রিটিশ অভিভাবকরা কেবল তাদের প্রথম 2 সন্তানের জন্যই ইউনিভার্সাল ক্রেডিট বা ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারতেন, কিন্তু 2026-এর এই নতুন অর্থ বছরে সেই নিয়মটি বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় 4,80,000 পরিবার যাদের 3 বা তার বেশি সন্তান রয়েছে, তারা বছরে গড়ে 4,100 পাউন্ড বা প্রায় 6 লক্ষ টাকা করে অতিরিক্ত অর্থ সহায়তা পাবেন।
ট্রেসি মরিসের মতো 5 সন্তানের জননীরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ছিলেন তাদের জন্য এই সিদ্ধান্ত এক বিশাল স্বস্তি। মে মাস থেকে প্রতিটি অতিরিক্ত সন্তানের জন্য তারা মাসে প্রায় 300 পাউন্ড করে বাড়তি পাবেন। শুধু বেনিফিট নয়, স্টেট পেনশনেও এসেছে বড় পরিবর্তন। নতুন ফ্ল্যাট রেট পেনশন বেড়ে দাঁড়িয়েছে বছরে 12,547 পাউন্ডে, যা বয়স্কদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। তবে এই খুশির খবরের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন নতুন প্রতিবন্ধী দাবিদারদের জন্য হেলথ এলিমেন্ট অর্ধেক করে দেওয়া হয়েছে এবং ইনকাম ট্যাক্সের থ্রেশ হোল্ড 2031 সাল পর্যন্ত হিমায়িত রাখা হয়েছে। এর ফলে মজুরি বাড়লেও অনেকের ট্যাক্স ব্র্যাকেট বদলে যেতে পারে। সব মিলিয়ে 2026-এর এই অর্থনৈতিক পরিবর্তনগুলো বড় পরিবার এবং প্রবীণদের সুরক্ষা দিলেও কর্মজীবী শ্রেণীর ওপর চাপের সৃষ্টি করেছে। পাশাপাশি পেনশনের বয়স 66 থেকে বাড়িয়ে 67 করার প্রক্রিয়াও চলমান। জীবনযাত্রার এই কঠিন সময়ে ব্রিটিশ নাগরিকদের জন্য এই নতুন হিসাব নিকাশ হবে বেশ চ্যালেঞ্জিং। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।